হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি আমার জীবনের কিছুটা অংশ আছে। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, উঠে দাঁড়াতে একটা হাত আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। তো এই জিনিসটা সবসময় মনে করবেন। আর প্রাক্তন প্রেমিক অথবা অতীতের কিছু ঘটনা সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করবেন, তাহলে জীবনে অবশ্যই সফলতা, সাকসেস দুটোই পাবেন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। চলুন গল্পে ফেরা যাক। ছাদে দাঁড়িয়ে আছি আর চেয়ে আছি দূর আকাশের চাঁদের দিকে। কিন্তু আজকে চারটা মনে হয় ওঠেনি। অনেক খুঁজলাম, কিন্তু আমার চারটার মতো আকাশের চারটাকে খুঁজে পাচ্ছি না। একজন মানুষ পড়াশোনা শেষ করে কাজ না করে বসে বসে খেলে বুঝতে পারবে বেকারত্বটা কতটা যন্ত্রণাদায়ক, যে আপনাকে না সুখে থাকতে দেবে, না আপনাকে শান্তিতে ঘুমাতে দেবে। শুধু মাথার উপর একটা কথাই চেপে বসবে, কখন চাকরি করবি, এভাবে বাবার টাকায় আর কতদিন খাবি। আর এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে যখনই মানসিক শান্তির জন্য প্রিয় মানুষটার কথা ভাবতে যাব, তখনই বুকের মাঝে একটা অজানা ঝড় বয়ে যায়। কারণ বেশ কিছুদিন ধরে খেয়াল করছি রিমি আমাকে এড়িয়ে চলছে। ফোন দিলে ব্যস্ত, না হয় রিসিভ করে বলবে একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। কিন্তু সেই পরে আর ফিরে আসে না। পরিবার থেকে কথা শোনাচ্ছে, কাজ খুঁজতে, আর এদিকে প্রিয় মানুষটার অবহেলা করে যাচ্ছে। এসব ভাবতে ইচ্ছে করে নিজের জীবনটাকে শেষ করে দিই, কিন্তু না, আত্মহত্যা তো মহাপাপ, এটা করা যাবে না। ও, আপনাদের পরিচয়টা দিয়ে দিই, আমি রিফাত। মা বাবার দুমাত্র সন্তান, একটা বড় ভাই আছে, নাম আরাফাত। বাবার ব্যবসা দেখে। আমরা মধ্যবিত্ত না হলেও আমি গরিব, কারণটা বুঝিয়ে বলি। আব্বু তার ব্যবসা তার বড় ছেলেকে বুঝিয়ে দিয়ে এখন রেস্টে আছে। ঘর চলে বড় হয়ে টাকায়। যদিও আগে তেমন কোনো সমস্যা হতো না, এখন সমস্যা হয় যখন থেকে ভাইয়া বিয়ে করে। আর এটার জন্য হয়তো আপনাকে ডিটেলসে বোঝানো লাগবে না। আর আমার যেহেতু লেখাপড়া শেষ, সেহেতু বাবা মা প্রতিদিনই একটা কথাই বলে, আমি চেষ্টা করছি, কিন্তু চাইলে তো আর পাওয়া যায় না। তাই কি আর করার, মাথার উপর বেকারত্ব শব্দটা নিয়ে ভাইয়ার টাকায় খাচ্ছি। আর যার কথা বলছিলাম, মানে রিমি, সে হচ্ছে আমার ভালোবাসা। প্রায় 2 বছরের রিলেশন আমাদের, একে অপরকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু এই কয়েকদিনে তার অবহেলাগুলো আমার কলেজে এসে লাগছে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের দেওয়া অবহেলাগুলো সহ্য করতে পারে না। এইসব ভাবতে ভাবতে হাতে থাকা ফোনটা বেজে উঠলো। দেখি মিম, আমার মামাতো বোন, আমরা সমবয়সী, সবসময় আমার খোঁজ খবর নেয়, আমিও নেই। কিন্তু তার আচরণে বুঝতে পারি সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি না বোঝার ভান করি। এইসব বলতে বলতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো, কি করো? ছাদে দাঁড়িয়ে আছি। খাবার খেয়েছো? না, তুমি? নিজের হবু জামাই না খেলে হবু বউ কি করে খাই? কি বললি? কই কিছু না, বলছিলাম আমিও খাইনি। আচ্ছা, ফুফা ফুফি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। মামা মামি কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে রাখ, পরে কথা বলবো নে। আর একটু কথা বলি, তারপর না হয় রেখে দেবো। বোন আমার একটু কাজ আছে, তাই আসছি। ওই কুত্তা, আমি তোর কোন কালের বোন লাগি? আর একবার বোন বললে একদম বাড়ি এসে পিটিয়ে যাব। হয়েছে, পিটাইছিস। বাই, আল্লাহ হাফিজ। এটা বলে ফোনটা কেটে দিলাম। তারপর মেসেঞ্জারে ঢুকে দেখি রিমিও অনলাইনে, অথচ আমার 1 ঘন্টা দেওয়ার আগের মেসেজ এখনও সিনই করেনি। একটা মানুষকে আপনি যদি বুঝতে চান আপনি তার উপর বিরক্ত, তাহলে বেশি কিছু করা লাগবে না, তার দেওয়া মেসেজ সিন করবেন না, সিন না করে বসে থাকবেন, তার কল কেটে দেবেন। আমি এখনো বাচ্চা নই যে রিমির ব্যবহার আমি বুঝতে পারি না। আমিও বুঝি, কিন্তু কি করব বলেন, এই বেহা মনটা তো বারবার ছুটে যায় তারই কাছে। কখনো কাউকে যদি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসেন, তার জন্য সব কিছু করেন, কিন্তু তাকে কখনো বুঝতে দেবেন না যে আপনি তাকে প্রচুর ভালোবাসেন। আর জানেন তো, মানুষ সবসময় দুর্বল জায়গায় নিয়ে দুর্বল জায়গাতে বেশি আঘাত করে, যাতে আপনাকে ঘুরে দাঁড়াতে কষ্ট হয়। সে যখন আপনার প্রিয় মানুষটা জানতে পারবে আপনি তার প্রতি দুর্বল, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তব। যাক, এখন এসব কথা বাদ দেই। রিমিকে কল দিলাম। প্রথমে রিং পড়লো, বাট ধরলো না। দ্বিতীয়বারও সেম। তৃতীয়বার রিং ধরতে কলটা রিসিভ করলো। কেমন আছো রিমি? ভালো। কেন ফোন দিয়েছো? কেন, ফোন দিতে পারি না বুঝি? দেখো, তোমার নাটক দেখার জন্য আমি বসে নেই। কি বলার আছে তাড়াতাড়ি বলো। রিমির প্রতিটা কথা যেন বুকের মাঝে তীরের মতো এসে লাগছে। তারপরও বেহামন চাইছে শুধু তার মায়াবী কণ্ঠে আওয়াজ শুনতে। খাবার খেয়েছো? খেয়েছি, এখন রাখি। আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা করলেন না যে? এটা জিজ্ঞেস করার কি আছে? তুমি খেলে ভালো কথা, আর না খেলে খেয়ে নেবে।
আচ্ছা, একটা কথা বলবে? বলো। এভাবে আমাকে ইগনোর করার কারণ কি? আমি কি কোনো অপরাধ করেছি? যদি করে থাকি তাহলে বলো, আমি ক্ষমা চেয়ে নেব। তোমার ঢঙের কথা শুনতে আর ভালো লাগছে না। সারাদিন ফোন করে বিরক্ত করা ছাড়া কি আর কোনো কাজ নেই? ওহ সরি, তোমার কাজ কি করে থাকবে? তুমি তো একটা বেকার, খাও বাবা ভাইয়ের হোটেলে। এখন বিরক্ত না করে ফোন কাটো তো। ভালো লাগছে না তোমার ঢংগুলো। বিশ্বাস করেন, রিমির মুখে বেকারের উপাধিটা পাবো এটা কখনো আমি ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সেও আমাকে বেকার বলে খোঁটা দিল। অবশ্য তারই বা কি দোষ? সে তো ঠিকই বলেছে, আমি বেকার। রিমির কথাগুলো শুনে দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি কান্না আটকে বললাম, তুমি না অনেকটা পাল্টে গিয়েছো। তুমি আগে সবসময় আমাকে ফোন দিয়ে চালাতে, আর এখন আমি ফোন করলে বিরক্ত লাগে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তোর থেকে মুক্তি দিতে পারবি? রিমির এই কথাটা শুনে মন চাচ্ছিল আমার বুকের ভিতর থেকে কেউ যেন আমার কলেজাটা বের করে নিচ্ছে। আমি কথাটা তেমন গুরুত্ব না দিয়ে বললাম, আচ্ছা ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগে থাকলে শরীর খারাপ করবে। এটা বলতে দেরি, কিন্তু ওপাশ থেকে ফোন কাটতে দেরি হলো না। আমি ফোনটা পকেটে রেখে আকাশের দিকে তাকিয়ে আছি আর চোখের পানি ফেলছি। আর ভাবছি, যে মেয়ে ফোন দেওয়ার সাথে সাথে আগে কথা বলতো আমি খেয়েছি কি না, আর সেই মেয়ে একটা বড় জিজ্ঞাসা করলো না খেয়েছি কি না। যে মেয়ে ফোন করে বলতো কেমন আছো, শরীর কেমন আছে, সবসময় যত্ন নেবে, সবসময় যত্ন নেবে বলেই আমার কান ঝালাফালা করে দিত। আজ সেই মেয়ে একটিবারও জিজ্ঞাসা করলো না কেমন আছি। তাছাড়া জিজ্ঞাসা করবে বা কেন? সে জানে আমি ভালো নেই, আর এটা জেনে ওর কোনো লাভ নেই। আমি জানি সে এখন আর আমার নেই, সে হয়তো আমার থেকেও বেটার কাউকে পেয়েছে। কিন্তু কিন্তু আমি এখন তাকে ছাড়ছি না। তারও একটা কারণ, ওটা হচ্ছে আমি যদি এখন তাকে ছেড়ে দেই তাহলে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। চলে যাব বারবার তার কাছে ছুটে, মন চাইবে তাকে দেখতে, একটিবার পলক দেখি। আর আমি এটা করতে গেলে আমি তার মায়ায় আরো বেশি করে পড়ে যাব, আর হয়তোবা আমি পাগল হয়েই যাব। কিন্তু আমি এখন তাকে ছাড়ছি না দুটা কারণে। এক, সে আমার ভালোবাসা বুঝতে পারবে আর আমাকে আপন করে নেবে, হয়তোবা যেটা সম্ভব না। আর দ্বিতীয়ত হলো, সে আমাকে প্রচুর পরিমাণে অবহেলা করুক, যাতে করে আমার এই মনটা বলুক ওই মেয়ে তোর ভালোবাসার যোগ্য না, সে তোর ঘৃণার যোগ্য। আর আমি এই আশা নিয়ে বসে আছি। তাই অবশেষে আমি আর কিছু না বলে নিচে চলে যাচ্ছিলাম। এমন সময় ভাইয়ার ভাবি রুম থেকে কথা শুনতে পেলাম, যেহেতু সিঁড়ির পাশে রুমটা ভাইয়ার। এইভাবে আর কতদিন চলবে? আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। তুমি এইসব কি একটু চিন্তা করো না? করি তো। তাহলে তুমি ওদেরকে খাবার কেন খাওয়াচ্ছ? ভাই একটা এত বড় হয়েছে, এখনো কি তোমার বাবা মাকে খাওয়াতে পারবে না? ও, খাওয়াবে কি করে? সে তো তোমারই তানি খায়। তুমি এসব কি বলছো? ওরা আমার পরিবার, আমি ওদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? মানলাম ওরা তোমার পরিবার, কিন্তু এখন তো তোমার সংসার হয়েছে, আর পরিবার কিন্তু তোমার একার না, তোমার ভাইয়েরও। সে কোনো সংসারের হাল ধরছে না, সে কেন তোমার টাকায় বসে বসে খাচ্ছে? দেখো, এমন চলতে থাকলে একদিন তুমি ফকির হয়ে যাবা, আর তোমার ভাই তোমার খেয়ে তোমাকে চিনবে না, এই বলে দিলাম। ভাইয়া আর ভাবে এই কথাগুলো শুনে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। এর জন্য লোকেরা বলে রূপের চেয়ে গুণ ভালো। রূপ ধুয়ে পানি খেলে আর সংসার তো চলে না। সংসার চালাতে হলে গুণের প্রয়োজন, আর এই গুণ সবার থাকে, কারো ভালো কারো খারাপ। আর খারাপ গুণটা জীবনের সব থেকে বেশি ক্ষতিকর। যাকে এসব না বলাই ভালো, কারণ সমাজে যত গুণ খোঁজো না কেন সবশেষে সবকিছু রূপের কাছে হেরে যায়। আমি এইসব কথা বলতে বলতে রুমে চলে আসলাম, বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আসলো খাবার প্লেটে নিয়ে। আমি আম্মুকে দেখে শোয়া থেকে উঠে বসলাম। আম্মু তুমি? রাতে খেলি না, তাই তোর জন্য খাবার নিয়ে আসলাম। নে বাবা, তুই খেয়ে নে। না আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাবার নিয়ে যাও। বাবা, তোর কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরা বাবা মা হয়ে তোর সাথে অনেক অবিচার করছি, তাই না বাবা? এটা কি বলছো বাবা তোমরা? আমার সাথে কিছু করনি, আমার সুখের জন্য অনেক কষ্ট করেছো। আচ্ছা, তুই এমনটা কেন করলি? দেখ তো, তোর একটা ভুলের জন্য আজ তুই কত কষ্ট পাচ্ছিস। আম্মু আমি কিছুই করিনি, ভাই পড়াশোনা কম করেছে কিন্তু ব্যবসা ভালোভাবে বোঝে, তাই ব্যবসা করছে। তাছাড়া আমার পড়াশোনা সবে শেষ হলো, আমি কিছু একটা করে ফেলবো। তাই বলে কি তুই নিজের ভাগটা ওকে দিয়ে দিবি? দেখবি এটার জন্য তুই পস্তাবি একদিন। আরে আম্মু, বাবা কি কম করেছে? বসে বসে খেলে তো চলবে।
বাবা, বাবার টাকায় বসে বসে সারা জীবন খেতে পারবি, কিন্তু নিজের টাকা না কামালে কেউ তোকে মূল্য দেবে না, এটা মনে রাখিস। আম্মু থাক, এসব কথা বাদ দাও, খাইয়ে দাও। তারপর আম্মু খাইয়ে দিয়ে চলে গেল। এখন আপনাদের একটা কথা বলি, আমার ভাগের ব্যবসা বলতে ভাইয়া যে ব্যবসাটা করতেছে ওইটা আমার বাবার, সেহেতু ওটাতে আমাদের দুজনকারই ভাগ আছে। কিন্তু বড় ভাইয়া ছোট থেকে পড়াশোনাতে অতটা ভালো ছিল না, তাই বাবা ভাইয়াকে তার সাথে ব্যবসায় কাজে ঢুকিয়ে দিল। আর ভাইয়ার বাবা অনেক পরিশ্রম করে ব্যবসাটাকে অনেক বড় করেছে, তাই এই ব্যবসার পুরো ভাগ হচ্ছে ভাইয়ার। আর এটা হবেই না কেন বা, আমাকে তো পড়াশোনা করিয়েছে, এখন আমার লেখাপড়া শেষ, আমি কিছু একটা করতে পারবো, তাই না? শুধু একটু সময়ের অপেক্ষা, কারণ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেটা একটু আগে আমি হালকা পেয়েছি। এইভাবে চলে গেল আরো কিছুদিন। এখন রিমির অবহেলা আরো বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। কিছু বললে গালাগালি করে, বেকার বলে আর ছ্যাঁচড়া বলে ফোনটা কেটে দেয়। এতে আমি তেমন কিছু মনে করি না, কারণ সে তো আমার প্রিয় মানুষ। সে যদি গালাগালি অপমান করে শান্তি পায় তাহলে পাক না। আজ একটা অফিসে ইন্টারভিউ দিলাম, অনেক ভালো হয়েছে, মনে হয় চাকরিটা পেয়ে যাব, আর থাকবে না বেকারক নামক উপাধি। কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থাকলাম, এমন সময় একটা লোক এসে আমার নাম সহ আরো 4 জনকে ডেকে বলল, অভিনন্দন, আপনাদের 4 জনকার চাকরি হয়েছে, আপনারা আগামী মাসের 1 তারিখ থেকে জয়েন করবেন। আমি এটা শুনে এতটা খুশি হয়েছি যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তাই আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করলাম। অবশেষে আমার উপর বেকারক নামক উপাধিটা সরবে। 1 তারিখ আসতে এখনো 10 দিন বাকি, এই 10 দিন অনেক মজা করব। এমন সময় মনে মনে ভাবতে ভাবতে অফিস থেকে বের হলাম, রিমিকে কল দিলাম, কারণ আজকে আমি চাকরি পেয়েছি। এই খুশিতে আজকে ওর সাথে সারা দিন ঘুরবো। 2বার রিং হতে ফোনটা কেটে দিল। আমি আবারও দিতেই রিমি রিসিভ করে বলতে লাগলো, কি হয়েছে, তোমার সমস্যা কি? দেখছো না ফোন কেটে দিচ্ছি, তারপরে কেন কল দিচ্ছ? তোমাকে একটা কথা বলার ছিল, তাই কল দিলাম। তাড়াতাড়ি বলো। আজকে বের হতে পারবে? অনেকদিন হলো দেখা করি না, যখনই দেখা করতে বলি তখনই ব্যস্ত। চলো না আজকে একটু দুজন ঘুরে আসি। পারবো না, অনেক কাজ। আজ না হয় কাজটা বাদ দাও, এত করে বলছি, চলো না। তোর ঘুরতে মন চাইলে ঘুর গিয়ে, আমি তোর সাথে ঘুরতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমার থেকে কি তোমার কাজটাই বেশি ইম্পর্টেন্ট? তোর থেকে আমার কাজ বেশি জরুরি। এখন কল রাখতো, বিরক্ত করিস না। নিজে চলে আরেকজনের টাকাতে সে নাকি অন্যজনকে ঘোরাবে। এই বলে ফোনটা কেটে দিল। রিমির কথাটা বিড়বিড় করে বললেও স্পষ্ট করে বলেছে, যা শুনে আমার কানে না, আমার সোজা বুকে এসে লেগেছে। আজকে অনেক খুশি ছিলাম, ভেবেছিলাম সুখবরটা রিমিকে আগে দিয়েই, কিন্তু সে যা বলল তা শুনে বলার ইচ্ছেটাই মরে গেল। এখনো সেই পুরোনো কথাগুলো মনে পড়লে হাসি আসে। এই মেয়েটাই আমার পিছনে পড়ে থাকতো, আমাকে কিনা সে ভালোবাসে, এটাই হচ্ছে তার ভালোবাসা। এই মেয়েটাই আমার হাত ধরে বলেছিল, জীবনে যতই বাধা আসুক না কেন, কখনো আমি তোমার হাত ছাড়বো না। হ্যাঁ, সে তার কথা রাখার জন্য হয়তো আমাকে এমনভাবে অবহেলা করছে যাতে করে আমি তাকে ছেড়ে চলে যাই, কিন্তু এই বেহায়া মন তো তাকে ছাড়তে চায় না, কারণ আমি যে তাকে অসম্ভব ভালোবাসি। এসব কিছু না ভেবে দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ি চলে আসলাম। বাসায় যেতে প্রথমে আম্মুর কাছে গিয়ে আমার পা ধরে সালাম করলাম। আম্মুকে বললাম, আম্মু এই নাও মিষ্টি খাও, আমার চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাবা, আমি জানতাম আল্লাহ তোর উপর রহম করবে একদিন। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু তো দোকানে গিয়েছে। ও আচ্ছা, তাহলে আমি রুমে যাই। এটা বলে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। ফোন টিপছিলাম, এমন সময় আমার রুমে কারো আগমন ঘটলো। মাথা উঁচু করে তাকিয়ে দেখি ভাবি। আরে ভাবি, আজ হঠাৎ আমার রুমে, কিছু বলবেন কি? না, সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, তাই তোমাকে ডাকতে চলে আসলাম। চলো খাবার খেতে যাবা। আচ্ছা আমি আসছি, আপনি যান। তাড়াতাড়ি আসবা কিন্তু, তা না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আর আমি ভাবি যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, হায় রে স্বার্থপর মানুষ, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, আর টাকা ছাড়া তো কিছুই চেনে না। আজ বিয়ে হয়েছে 1 বছর, অথচ আমাকে খাবারের জন্য ডাকা তো দূরের থাক, আমার সাথে ভালো মতো ঠিকভাবে কথা বলে না। যেখানে দেখা হতো সেখানে খোঁচা মেরে কথা বলতো, আর আজকে কত আদর করে ডাকছে, সবে মানি পাওয়ার। তোমার কাছে টাকা আছে তো তুমি অনেক মূল্যবান, আর তোমার কাছে টাকা নেই তো তুমি ময়লার স্তূপ। হায় রে বাস্তব, এটাই বাস্তব।
আর কিছু না বলে নিজে চলে গেলাম খাবার খেতে। আমি খাবার টেবিলে বসতে যাব, ভাবি আমাকে দেখে বেড়ে দিচ্ছে। মাংসের পিসটা যেটা বড় ওটাই দিচ্ছে। ভাবির এসব ভাবির কাণ্ড দেখে আমি না, আব্বু আম্মু দেখে তারা অবাক। কেউ কিছু না বলে খাবার খেতে শুরু করলাম। খাবার শেষে উঠতে যাব তখনই ভাইয়া বলে উঠল, তা রিফাত, তোর অফিসের জয়েন ডেট কখন থেকে? জি ভাইয়া, সামনের মাসের 1 তারিখ থেকে। এখনো 15 দিন বাকি আছে। এই নে, টাকাগুলো রাখ। তোর কি কি দরকার ওগুলো কিনে নিস। হঠাৎ আমাকে টাকা দেওয়ার মানে কি ভাইয়া? কেন, বড় ভাই হিসেবে কি তোকে টাকা দিতে পারি না? তা কেন পারবো না, কিন্তু আজ হঠাৎ করে দিচ্ছ, ওটাই বললাম। কারণ তুমি মনে করে দেখো তো, আমাকে তুমি কবে টাকা দিয়েছিলে? আমি কখনো তোমার কাছে থেকে টাকা খুঁজছি কি না? কারণ তোমার কাছ থেকে টাকা তো লাগতোই না। বাবা আমাকে টাকা না চাইতে টাকা দিয়ে দিত, কিন্তু সেদিন ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য বাবার কাছে টাকা চাইতেই বাবা টাকা দিয়েছিল। কিন্তু 1000 টাকা কম ছিল বলে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। সেই 1000 টাকা নিতে গিয়ে আমি অনেক খুশি হয়েছিলাম, তোমার কাছে খুশি মনে টাকা চেয়েছিলাম। কিন্তু তুমি কি বলেছিলে? তোমার কাছে টাকা ছিল না। কিন্তু আমি যাওয়ার 5 মিনিট পরেই তোমার বউ মানে ভাবি তোমার মানিব্যাগ থেকে 5000 টাকা বের করে নিছে। ওই দিন তোমাকে বড় ভাই দায়িত্ব হিসেবে পালন করা ছিল, কিন্তু ওটা তুমি পারলে না। কিন্তু কিন্তু আজ আমার টাকার প্রয়োজন না, হাতে টাকা বের করে দিচ্ছ। ব্যাপারটা কেমন জানি হজম হচ্ছে না। আমার কথা শুনে ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যত যাই হোক, এতদিন যখন টাকা ছাড়ে চলতে পারছি, তাহলে সামনেও চলতে পারবো, এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। ঘুমাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার বন্ধু আসিফ। আমি ফোন রিসিভ করতেই বলে উঠলো, মামা তুই কোথায়? আমি তো বাসায়। কেন? মামা তুই এই পার্কে চলে আয়, কিন্তু কেন? আসলেই দেখতে পাবি। এই বলে ফোনটা কেটে দিল আসিফ। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে বলা পার্কে এসে আসিফকে কল দিলাম। কই তুই? দক্ষিণ দিকের আম গাছটার কাছে চলে আয়। তারপর আমি ওর কথা মতো সেখানে গিয়ে দেখি সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো আছি। আচ্ছা আসিফ, কেন ডাকলি? ওই যে ওইদিকে তাকা, কিছু কি দেখতে পাচ্ছিস? আসিফের কথা মতো সেদিকে তাকিয়ে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, বুকের মাঝে আগলে রেখেছিলাম, সে কিনা এখন অন্য কারো বুকে মাথা রেখেছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওইদিকে। না পারছি যেতে, না পারছি এখানে থাকতে। ইচ্ছে করছে নিজের জীবনটাকে এখানেই দিয়ে দিই। এখন শুধু চোখের সামনে সাথে কারো কাটানো মুহূর্তগুলো ভাসছে। এই মুহূর্তে মনে হচ্ছে আমার সাথে কাটানো মুহূর্তগুলো মিথ্যা ছিল, আর আমি যেটা দেখছি ওটাই মনে হয় সত্যি ছিল। কিরে রিফাত, কই হারালি? আসিফের কথায় ভাবনা থেকে ফিরে বললাম, কোথায় হারালাম? এখানে দাঁড়িয়ে না থেকে চল, সামনের দিকে চল। আমার শক্তি নেই সামনের দিকে আগানোর। আমার যে সামনে পা বাড়াতেই হবে। আমার কিছু প্রশ্ন আছে, ওগুলো উত্তর পেতে হবে। তারপরে আস্তে আস্তে হেঁটে রিমির সামনে গিয়ে পৌঁছালাম। আমি রিমির সামনে যেতে রিমি বলে উঠল, আরে রিফাত, তুমি এখানে? এমনভাবে কথাটি বলল যেন আমি শুধু তার পরিচিত, আমার আর ওর মাঝে কোনো সম্পর্কই নেই। এসেছো, ভালো হয়েছে। অনেক আগে থেকে তোমাকে বলতে চেয়েছি কিন্তু বলতে পারছিলাম না। এর নাম হচ্ছে... আমি এখানে কারোর সাথে পরিচিত হতে আসিনি। আমি এসেছি এখানে তোমাকে কিছু প্রশ্ন করতে। করো। আমার কি দোষ ছিল যে আমাকে এত অবহেলা আর এত কষ্ট দিচ্ছ? তোমার কোনো দোষ ছিল না। দোষ তো আমার যে আমি একটা বেকার ছেলের সাথে প্রেম করছিলাম, যার নিজের যোগ্যতা দিয়ে আমাকে কখনো কিছু কিনে দিতে পারেনি। আর আমার বয়ফ্রেন্ডকে দেখো, যখন যা চায় তা আমাকে এনে দেয়। কোনো কিছুর কমতি রাখে না আমার জন্য। তুমি কি আমাকে ওর ভালোবাসা দেখাচ্ছ নাকি টাকা? যেটা দেখায় তুই তো কখনো ওর মতো করে কিছু দিতে পারবি না, কারণ আমি তো আগে একটা ফকিন্নির সাথে প্রেম করছিলাম। ও আচ্ছা, এই কথাটা কি তখন তোমার মনে ছিল না? যখন তুমি আমার পিছন ঘুরতে, আমি তখন বেকার ছিলাম। এই কথাটা কি তোমার তখনও মনে ছিল না? যখন তুমি আমার হাত ধরে বলতা আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আর তোমার কি এটাও মনে ছিল না আমি ছিলাম ছাত্র আর পড়া শেষে হবো আমি বেকার? তখন যদি মনে থাকতো তাহলে কি তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করে আমার সময় নষ্ট করতাম? ও, তাহলে আমার সাথে কাটানোর সময়গুলো ছিল তোমার কাছে টাইম পাস? বাহ রিমি বাহ, তোমার কোনো তুলনা হয় না। আমি কখনো তোমাকে বলিনি আমার সাথে টাইম পাস করতে। আমি তো তোমাকে কখনো বলিও নি আমার সাথে রিলেশন করতে।
আমি তোমাকে কখনো বলিনি আমাকে মিথ্যা স্বপ্ন দেখাতে। তারপরে আমার পিছনে ঘুরে আমাকে তোমার প্রতি আসক্ত করে এখন বেকারত্ব বলে দূরে সরিয়ে দিচ্ছ। আমার থেকে বেটার কাউকে খুঁজে নিলে। আচ্ছা, আমাকে বেকার বলে দূরে সরিয়ে দেওয়াটা কি তোমার মূল কারণ ছিল, নাকি তোমার এটাই কাজ, একটা ছেড়ে আরেকটা ধরা? রিফাত, মুখ সামলে কথা বলবে। চুপ, একদম চুপ। আমার কথা শোন, এখানে তোর ধমক শুনতে আসিনি। এই যে ভাইয়া, আপনার আর এই ম্যাডামের রিলেশন কতদিনের? এই তো ভাই 3 মাসের। তো মিস রিমি, আমি কি কথাটা ভুল বললাম যে আপনার কাজ এমন ছেলেদের সাথে টাইম পাস করা? রিফাত, তুমি কিন্তু বেশি বেশি করছো। না রিমি, আমি বেশি কিছু করছি না। তোমার যদি ওই কাজ না হতো তাহলে 3 মাস আগে আমাকে বলতা আমি বেকার, তোমার সাথে রিলেশন চালিয়ে যেতে পারবো না। কিন্তু তুমি তুমি এটা না করে আমাকে দিনের পর দিন অবহেলা কষ্ট দিয়েই আসলা। আর আমাকে এই বিষয়ে বলার কোনো একটা কারণও তো খুঁজে পাচ্ছি না। ওটা হলো যদি আমি চাকরি পেয়ে চাই, আমার যদি সফলতা আসে তাহলে আমার কাছে চলে আসবা, তাই না? আমার কথা শুনে রিমি চুপচাপ করে দাঁড়িয়ে আছে। তোর মতো ছলনাময়ী নারীর জন্য তোর মতো কিছু ছলনাময়ী নারীর জন্য মানুষ আজকে নারী জাতিকে অসম্মান করে। তোরা একটা ভালো ছেলেকে টাইম পাস করার পর ব্যবহার করে ছেড়ে দিবি, আর সেই ছেলেটা খারাপ হয়ে অন্য একটা মেয়েকে ধোকা দেবে। তোদের জন্য আজ ভালোবাসার মূল্যই চলে গেছে। সবশেষে একটা কথা বলি, তোকে আমি অনেক ভালোবাসি। আর এই হাতের উপর হাত রেখে কাঁধে মাথা রেখে যতগুলো স্বপ্ন তুমি দেখেছিলে সবগুলো স্বপ্ন পূরণ করার ছিল আমার, আর তুমি সবকিছু নিজেই ভেঙে দিলে। এটা বলতে গিয়ে আমার চোখ দিয়ে পানি পড়াতে লাগলো। অনেক ভালোবাসতাম তোকে, সে ভালোবাসার মূল্যটা তুমি দিলে না। এই কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। জীবনে মা বাবার পরে আমি যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম সে মানুষটাই আমাকে বলে আমি নাকি টাইম পাস করেছিলাম। জীবনে কখনো নিজেকে এতটা অসহায় লাগেনি, আর যতটা কথাগুলো শুনে অসহায় লাগছিল। সেদিনের পর থেকে আমি কেমন জানি হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না। আমার এই হতবাকা মনটাতে যে নারীটা ছিল একটা ছিল ছলনাময়ী, বুঝবো কি করে? সে তো আমার পুরো জীবনটা জুড়ে ছিল। সেদিনের পর থেকে আমি হয়ে গেলাম এক ধরনের ধোঁকাবাজ বাটপার। কারণ দিনে ছিল সবার সাথে হাসি খুশি, আর রাত হলে এমন মাঝে মাঝে একটা ঘূর্ণিঝড় বয়ে যেত, আর এই চোখ দিয়ে পড়তো অবরত পানি। তাকে আমি সেদিন থেকে মনে করতাম না, কিন্তু মনে পড়তো তার সাথে কাটানো প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড। মনে পড়তো তার সাথে করা এক একটা মেসেজ, কানে বাজতো তার সাথে রাত বেরাতে জেগে থেকে প্রতিটা কথা বলার শব্দ। সব কিছু ভুলে যাব, কিন্তু কিন্তু এসব তো কখনো ভুলতে পারবো না। এভাবে কেটে গেল প্রায় 4 মাস। এখন আর তার কথা ভেবে কষ্ট পাই না। সে যেমন আমার সাথে প্রেম করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিল, ঠিক তেমনি ওর কথা মনে করতে করতে বিরক্ত হয়ে গেছি। এখন আর তেমন কাউকে মনে পড়ে না, আর মনে পড়বে কেমন করে? নিজেকে ব্যস্ত রাখি, আর নিজেকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসি। এসব ভাবছিলাম, এমন সময় আম্মু ডাক দিল। বাবা, রাতের খাবার খাবি না? আয়, খেতে আয়। আসছি আম্মু। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবারের টেবিলে। সেখানে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে। অবশ্য আজ এটা নতুন না, যেদিন থেকে চাকরি পেয়েছি সেদিন থেকে ভাইয়ার ভাবি আমাকে ছাড়া খায় না, অনেক কেয়ারিং করে। আর এটার কারণ হচ্ছে মানি পাওয়ার। আমি নিজের মতো করে খাবার খাচ্ছি, তখনই দেখতে পেলাম ভাইয়া ভাবিকে কি যেন ইশারা করে বলল। আমি তেমন কিছু না ভাবে নিজের মতো করে খাবার খাচ্ছিলাম। তখন ভাইয়া যে কথাটা বলল সে কথা শুনে আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো। তাই ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, বাবা, আম্মু, তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা শুনতে। আমরা কি তোর কোনো কথা না শুনে নাকি? না, মানে রিফাতের বিষয়ে বলবো। আর যেহেতু রিফাতও এখানে আছে, তাই এখন বলা আমি সঠিক মনে করছি। আচ্ছা, কি বলবি বল। ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দিলাম, আর কানটা সজাগ রাখলাম ভাইয়া কি বলে আমার বিষয়ে। ভাইয়া বলতে শুরু করলো, আসলে বাবা, রিফাত তো এখন ভালো একটা চাকরি করে, যথেষ্ট বড়ও হয়েছে, তাই বলছিলাম কি তাকে বিয়েটা করে দিলে কেমন হয়। ভাইয়ার কথাটা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। ভাইয়ার দিকে তাকিয়ে ভাবলাম, হঠাৎ করে আমার বিয়ের ব্যাপারে ভাইয়া তো চিন্তা করছে কেন? কিছু একটা তো গরমিল আছে। আমি তেমন কিছু না বলে শুনতে লাগলাম আর দেখতে লাগলাম ভাইয়ার উদ্দেশ্যটা কি। তখনই আব্বু বলে উঠল, আরিফ, তুই কথাটা মন্দ বলিসনি। তাহলে আমরা মেয়ে দেখা শুরু করি, কি বলিস রিফাত?
আম্মু আমার দিকে তাকিয়ে কথাটা বলল। আমি কিছু না বলে একবার আম্মুর দিকে তাকিয়ে খাবার খেতে লাগলাম। কেন জানি বিয়ের কথাটা শুনে বুকের মাঝে এক তোলপাড় শুরু হয়ে গেল। এক অজানা অনুভূতির স্বপ্নগুলোর কথা মনে পড়ে গেল। যে বলেছিল সারা জীবন পাশে থাকবে, কিন্তু সে থাকলো না। কেন জানি তাকে আর মনে পড়ে না, কিন্তু তার দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি আমার মনে পড়ে যায় আর হাসি পায়। কত কত সহজে না সে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল। কথাটা ভাবতে একটু মুচকে হাসলাম। তখনই ভাবির কথা কানে বাজতে লাগলো। আসলে আম্মু বলছিলাম কি, পাত্রী না হয় খুঁজবেন, তবে যদি আমার একটা কথা শুনতেন। বলো। বলছিলাম আমার একটা চাচাতো বোন আছে, আমাদের এখানে এসেছে, নাম রিমি। আপনারা তো দেখেছেন, দেখতে শুনতে যেমন, আচরণ মাশাল্লাহ, একটু দেখতে পারেন। ভাবির এই কথাটা শুনে আমি যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম। আপনারা হয়তো ভাবছেন নামের জন্য আমি এরকম করছিলাম কেন, কিন্তু না, এই কথাটা শুনে আমি থমকে গেলাম। কারণ আমার সাথে যে মেয়ের কাকতালীয়ভাবে রিলেশন ছিল আর ভাবির যে মেয়ের কথা বলছে, ওরা দুজনেই সেই। কারণ রিমি হলো ভাবির কাজিন। এটা আপনাদের না বলার জন্য দুঃখিত। ভাবির কথা শুনে আম্মু কিছু বলতে যাবে, তখন আমি খাবারের টেবিল থেকে উঠে দাঁড়ালাম। দেখো ভাইয়া এবং ভাবি, আমার বিয়ের জন্য মেয়ে ঠিক করার জন্য আমার বাবা মা আছে। তোমাদের এই সামান্য একটা বিষয় নিয়ে সময় নষ্ট করা লাগবে না। তুই এমন করে কেন বলছিস? আমি তোর বড় ভাই, সেই হিসেবে আমাদেরও দায়িত্ব আছে না? ভাইয়ার এমন কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে শান্ত গলায় বললাম, ভাইয়া এত বছরে যখন বড় হয়ে এসেছি দেখাশোনা ছাড়াই, আমার ভালো মন্দ এবং আমি আমার বাবায় যেমন করে দেখে এসেছি ঠিক তেমন করে সামনেও পারবো। আমার কথা ভেবে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করলেই ভালো। এটা বলে আমি আমার রুমে চলে আসলাম। এত বছরে এই ছোট ভাইয়ের কথা মনে ছিল না। একটা দায়িত্ব ছিল, ওটাও মাথায় ছিল না। আর মাথায় শুধু একটা কথাই থাকতো, ছোট ভাইয়ের জীবন চলা নিয়ে। আমার জীবন কেমন চলবে না চলবে এইসব বিষয় আসলে বড় ভাইয়ের দায়িত্বের কথা মনে পড়ে আর হাসি পায়। এসব দেখলে মানুষ কতটা স্বার্থপর আর সুবিধাবাদী। এদিকে আমি যাওয়ার পর ভাবি আম্মুকে বলল, আম্মু দেখেছো রিফাত কেমন করে কথাটা বলল? আমরা কি তার ভালো চাই না? তা তো এত বছর দেখতে পেয়েছি। তাছাড়া ওকে ওর মতো থাকতে দাও তো, আর তোমরা তোমাদের মতো থাকো। এইদিকে ভাবি মনে মনে বলল, আমি তো আমার চাচাতো বোনকে এই বাড়ির বউ বানাবো, এত এত সম্পত্তির মালিক হব, আমার জামাই আর আমার দেবর। আর যদি আমার বোন আসতে পারে তাহলে দুজন মিলে এই সংসারে সবকিছু ভোগ করব। এইসব বলে ভাবি একটা শয়তানি হাসি দিয়ে রুমে চলে গেল। আর এদিকে আমি রুমে আসতেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের উপর নাম্বারটা দেখে একটা মুচকি হাসি দিতে লাগলাম আর বলতে লাগলাম, এই একটা মানুষ যে আমাকে দূর থেকেও দিনের পর দিন আমার পাশে থেকেছে, আমাকে সাহস জাগিয়েছে, আমার সঙ্গ দিয়েছে। একটা মানুষ দূরের থেকেও যে পাশে থাকে, এটা আমার মামাতো বোন মিমকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এসব ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল, কিন্তু সাথে সাথে আবারও ফোন বেজে উঠল। আমি এইবার আর দেরি না করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভুলে উঠল, ওই কুত্তা, এতক্ষণ কি করছিলি যে ফোন ধরতে এত দেরি হয়? এই তো একটা কুত্তির কথা ভাবছিলাম। কি বললি তুই? কার কথা ভাবছিলি? ভাবছিলাম একটা পেতনির কথা। আচ্ছা বাদ দে, মামা মামি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করেছিস? করছি। তুই করছিস? করেছি। আচ্ছা, ফুফা ফুফিকে আমাদের এখানে কখন পাঠাবি রে? বয়স কম হলো না, তা বিলাই আদবাই। আমি কি ফুফা শ্বশুর বাড়ির কথা বলেছি? আমি তো তোর শ্বশুর বাড়িতে পাঠানোর কথা বলেছি। কখন পাঠাবি? মিমের কথা শুনে বুঝতে পারছি সে কি বলতে যাচ্ছে। মেয়েটা আমাকে ভালোবাসে, বাট মুখ ফুটে বলতে পারছে না। তাই আমি রাগানোর জন্য বললাম, ও তুই আগে বুঝে বলবি না? আমার কথা শুনে মিম একটু রাজ্যের জয় হাসি দিয়ে বলল, পাগল, এখন বল কখন পাঠাবে? জানি। তবে আজ বিয়ের কথা উঠতে ভাবি বলছিল ওনার একটা চাচাতো বোন আছে নাকি, অনেক সুন্দর, আর তাকে আব্বু আম্মু দেখেছে। তখনই আম্মু বলল কোনো এক ভালো সময় দেখে দেখতে যাবে। বিয়ে ঠিক হলে তোকে জানিয়ে দেব। আমার এই কথা শুনে মিমের বুকটা যেন ফেটে যাওয়ার অবস্থা। তার মনে মাঝে এক তুমুল ঝড়ের আগমন ঘটেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ও ভালো। মিম এমন ভাঙা গলায় শুনে আমি বললাম, কিরে মিম, তোর আবার কি হয়েছে? মনে হয় কান্না করছিস। মিম স্পষ্ট গলায় বলল, আমার সব কিছু বুঝতে পারিস, কিন্তু ভালোবাসি যে তোকে, ওটা বুঝতে পারিস না। কিরে তুই কি বলছিস? কিছু না। তা বিয়েতে তোর কি মতামত?
আমার আর কি মত, আব্বু আম্মুর মতই আমার মত। তাদের পছন্দ হলে বিয়ে পাকা কথা হবে। ওই তোকে সবার আগে দাওয়াত দিলাম, বিয়ের সকল দায়িত্ব তুই নিবি। তোর দায়িত্বটা দিতে পারতি। কিছু বললি তুই? কই কিছু না। আচ্ছা রাখি রে, পরে কথা হবে। সে কি, অন্যদিন তো ফোন কাটতে চাইলে ফোন কাটতে দিতি না, তোর কথা কোনো শেষই হতো না। আজ কি হলো তোর? তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। তাছাড়া তোর আমার সাথে কথা না বলে তোর ভবিষ্যতের বউয়ের সাথে কথা বল। তাই তো করছি। মানে? ও কিছু না। আচ্ছা রাখি, তোর যেহেতু ভালো লাগছে না তাহলে একটু আরাম কর, আমি গিয়ে ভাবির থেকে নাম্বারটা নিয়ে আসি ওই মেয়ের। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। পাগলিটা মনে হয় কষ্ট পেয়েছে, এত কষ্ট না পেয়ে বলে দিলে তো হয়। যাকে আমি আর ওইরকম পিড়িতে আর পড়ছি না, ডিরেক্ট বিয়ে করে আটকাবো, তার আগে কিছু না। এইদিকে মিম ফোন কেটে দিয়ে হেলান দিয়ে বসে বসে বলতেছে, রিফাত, তুমি কি আমাকে কখনোই বুঝতে পারবে না? আমার নীরবে ভালোবাসা প্রকাশ, রাগ দেখিয়ে কথা বলা, রাগীভাবে শাসন করা, নীরবে দূর থেকে তোমার পাশে থাকা, এই সবকে তুমি বুঝতে পারবে না? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? বারবার নীরবে বোঝাতে চেয়েছি, অস্পষ্ট পথে স্পষ্টভাবে বোঝাতে চেয়েছি, তারপরও কেন বুঝতে পারো না? তুমি কি জানো না, মেয়েরা ভালোবাসার পথ দেখায়, আর সেই পথ মেয়েদের হাত ধরে ছেলেকে হাঁটতে হয়। মেয়েদের আর আমার স্বপ্ন কি কখনোই পূরণ হবে না? তুমি কি কখনো আমার হাত ধরে হাঁটবে না? আমি কি কখনো তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবো না? হয়তো এমনটাই হবে, স্বপ্নটা আমার রয়ে যাবে, কিন্তু পূরণ হবে অন্য কারোর মাধ্যমে। এসব ভাবতে ভাবতে কখন যে মিমের চোখে পানি চলে এসেছে সে নিজেও যায় না। তার ভাবনায় ব্যাঘাত ঘটালো তার ফোনের রিংটনের আওয়াজে। ফোনটা হাতে নিতেই দেখতে পেল তার বান্ধবী মনি ফোন দিয়েছে, তাই সে রিসিভ করে বলল, হ্যাঁ। কি রে মিম, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ, তোর? আলহামদুলিল্লাহ। দোস্ত, তোর গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কি আর হবে দোস্ত, আমার কপালটাই খারাপ। সবাই আমাকে বুঝতে পারে, কিন্তু যে আমাকে বোঝার বেশি দরকার সেই আমাকে বুঝতে পারে না। কি হয়েছে আমাকে খুলে বলতো। রিফাতের জন্য মেয়ে দেখছে, অথচ আমি তাকে এত ভালোবাসি, এত কেয়ার করি, তাও আমাকে দেখে না। আবার কি বলে জানিস, আমি নাকি তার বিয়ের সব দায়িত্ব নিতাম। তো এখানে রিফাত ভাইয়ের ভুল কি বলছে? মুনি, তুইও আমার কষ্ট দেয় দেখে মজা নিচ্ছিস? আমি কারো কষ্ট দেখে মজা নিচ্ছি না, তোর কষ্টের কারণ তুই নিজেই বুঝলি। তুই কি বলতে চাইছিস? দেখ, তুই অনেক আগে থেকে রিফাত ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু বলিসনি, যার ফল হিসেবে কষ্ট পেলি। কারণ তখন রিফাত ভাইয়া রিলেশনশিপে ছিল, আবার হঠাৎ তাদের ব্রেকআপ হলো। আর তোর সুযোগ ছিল, তোর অধিকার তুই আদায় করে নেওয়ার, কিন্তু তুই সেটা না করে বসেছিলি। কখন রিফাত ভাইয়া তোকে বলবে? আরে পাগল, এই জমানাতে নিজের অধিকার নিজে চেয়ে নিতে হয়। আর যেহেতু রিফাত ভাই তোর ফুফাতো ভাই, সেহেতু সম্পর্ক নষ্ট হবে বলে বলছে না, বা তোকে সে নজরে দেখে না, তাই তোকে কিছু বলার সাহস পাচ্ছে না। এখন তোমার জিনিস তোমাকে পেতে হলে তোমাকে লড়াই করতে হবে। কারণ তুমি খাবার খাবে, তা নিজের হাতে মুখে নিজে নিতে হয়, অন্য কেউ তোমাকে মুখে দেয় না। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি সেটা তুই বুঝতে পারছিস। এতক্ষণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল মনি, আর বুঝতে পারছে দোস্ত তার ভুলের জন্য তার ভালোবাসা মানুষকে সে হারাচ্ছে। দোস্ত, তুই ঠিকই বলেছিস। আসলে আমাদের মত অনেকভাবে, আমরা মেয়েরা কেন আগে ভালোবাসার কথা বলবো? তারা ছেলে, তারা আমাদের প্রপোজ করবে, আর এটা ভাবতে ভাবতে আমরা আমাদের খুব কাছের প্রিয় জিনিসটা হারিয়ে ফেলি। যেমনটা আমি একবার হারিয়ে ফেলে আবার ফিরে পেয়ে হারাতে বসেছিলাম। আসলে আমাদের উচিত আমরা যাকে ভালোবাসবো তাকে বলে দেওয়া, তার বলার অপেক্ষায় না থাকা, গ্রহণ করা না করা সেটা পরে দেখা যাবে। দোস্ত, তুই তাহলে বুঝতে পারছিস। আসলে তাকে ভালোবাসি বলে তার না হলে নিজেকে মানানো যায় যে তাকে তো বলেছি, কিন্তু সে আমাকে বুঝতে পারেনি। কিন্তু ভালোবাসার কথা না বললে, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলাতে তখন আরো কষ্ট হয়, সারা জীবন আফসোস করতে হবে। তাকে ভালোবাসেছিলাম কিন্তু বলার আগে হারিয়ে ফেলেছি। দোস্ত, তোর কথাগুলো শুনে তোকে অনেক কিছু দিতে ইচ্ছা করছিল, বাট
এখন দিতে মন চাইছে না। কেন কেন? কুত্তি, তেঁতুল গাছের পেতনি, বেড়ালের নানি, এসব কথা এখন কেন বলতে আসলি? আরো আগে বললে হয়তো তুই আন্টি হয়ে যেতিস। আসলে দোস্ত, আগে এইসব মাথায় আসেনি, তাই বলিনি। তাও ধন্যবাদ তোকে কুত্তি, আমার জান হারানোর আগে এই কথাগুলো বললি। আচ্ছা এখন রাখি, ব্যাগ গোছাবো। ব্যাগ কেন গুছাবি? শ্বশুর বাড়িতে যেতে হবে না, না হলে জামাইকে হারিয়ে ফেলবো। এটা বলে মিম ফোনটা কেটে দিল। সকালবেলা ঘুমিয়ে আসি, এমন সময় আম্মু ডাকাডাকি করছে। আমি ঘুম ঘুম চোখে আম্মুকে বললাম, আম্মু এত ডাকছো কেন? আজকে অফিস বন্ধ, ঘুমাতে দাও না, যাও তো। এটা বলে মাথার উপর বালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। বেলা 11টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম আম্মু। আম্মু নাস্তা দাও, ক্ষুধা লাগছে অনেক। আম্মু একটু রাগী গলায় বলল, এই তো নবাবের পুত্র উঠেছে, তা বলি কি একটু পরে উঠলে পারতি, একেবারে দুপুরের খাবার খেয়ে নিতে পারতি। আচ্ছা সামনের থেকে উঠবনি, এখন খাবার দাও। তারপরে আম্মু আর কিছু না বলে খাবার দিল। আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। তখনই আম্মু বলল, তা বাবা রিফাত, কাল তো বললি তোর ভালো মন্দ দেখার দায়িত্ব শুধু আমাদের, তাই বলছিলাম আমরা তোর জন্য মেয়ে দেখতে পারি, এতে তোর কোনো আপত্তি নেই তো বাবা? তোমার যা ভালো লাগে তাই করো। আমার কথা শুনে আম্মু আমাকে আরো ভালোভাবে খাবার দিতে লাগলো। ও তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? বিকালে মিম আসবে এখানে, নাকি অনেকদিন থাকবে, তাই ওকে বিকালে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবি। আম্মুর কথা শুনে অবাক হলাম। ওই পেতনি এখানে কেন আসছে? ওই মার খাবি কিন্তু, আমার ভাইয়ের মেয়ে এখানে যখন খুশি তখন আসবে, এতে তোর কোনো সমস্যা? দরকার হলে সারা জীবন এখানে থাকবে, তোর সমস্যা হলে তুই বাসা থেকে বের হবি, তারপরেও আমার মামনির ব্যাপারে কিচ্ছু বলবি না। এমন ভাবে বলছে আমি যেন তার ছেলেই না। তারপরে আম্মুর সাথে অনেকক্ষণ দুষ্টুমি করে কফি নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে উঠে এক হাতে ফোন টিপছি আর এক হাতে কফি খাচ্ছি, আর শীতল ঠান্ডা হাওয়া নিজের সবে ইচ্ছি। আর এমনভাবে কফি বা চা খেতে মজাটাই আলাদা। আমি মন দিয়ে ফোন টিপছি, হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠলো, কেমন আছো রিফাত? ফোনের মধ্যে চোখ রেখে বললাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আর বলতে পারলাম না, একটা মুচকে হাসি দিয়ে উঠলাম, তা কেমন আছেন? ভালো। কি করছো? আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার মতে অপরিচিত কাউকে দেখলে আপনি বলাটাই উত্তম। কিন্তু আমরা তো অপরিচিত না, আমরা দুজনকে ভালো করেই চিনি। দেখেন রিমি ম্যাডাম, আপনি হয়তো আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, কারণ আপনি তো বললেন ভাবির চাচাতো বোন। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তুমি অনেকটা পাল্টে গিয়েছো। যেখানে প্রকৃতি নিজের ঋতুকে পাল্টে ফেলে, সেখানে তো আমি মানুষ, নিজেকে তো পাল্টাতে পারি। তাও আবার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, নিজেকে তো অবশ্যই বদলাতে হবে। এটা বলে যখন আমি নিচে আসতে যাব, তখনই রিমি আমার সামনে দুহাত বাড়িয়ে আমার পথ আটকে বলতে লাগলো, রিফাত, আমাকে কি ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? রিফাত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার সাথে ব্রেকআপ করে অনেক বড় ভুল করেছি, আবার তোমাকে অনেক অপমানও করেছি। সব ভুলে গিয়ে কি আমরা আবার আগের মতো হতে পারি না? আমার কোলে মাথা রেখে দেখা স্বপ্নগুলো সত্যি করতে? আমি তোমাকে অনেক ভালোবাসবো, শুধু একটা সুযোগ দাও রিফাত। আমি কথা শুনে একটা মুচকে হাসি দিয়ে বললাম, জানেন আপনার মতো একটা মেয়ে আমার পিছন পিছন ঘুরে ভালোবাসি বলে, কিন্তু বেকার বলে ছেড়ে চলে গেছে। রিফাত, আমি কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। প্রথমে যেভাবে ভালোবেসেছিলাম, এখন আবার সেইভাবেই ভালোবাসবো। অনেক কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে, কিন্তু 2 বছর হওয়ার আগে চলে গিয়েছে। আর একটা কথা মিস রিমি, প্রথমত আপনি কে, আপনার সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা আমি চাই না, আর জানতেও চাই না, আর মনে করতেও রাখি না। দ্বিতীয়ত, আমি কোনো সুবিধাবাদী বিশ্বাসঘাতী ছলনাময়ী নারীকে কখনো কোনো সুযোগ দিতে চাই না, যে কিনা আমার বেকারত্বের কারণ দেখিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আর তাছাড়া আমি তো আমার নিজের পায়ে কুড়াল মারতে পারি না। যে একবার ছেড়ে যেতে পারে, সে বারবার ছেড়ে যেতে পারে। আচ্ছা মিস রিমি, আমি যদি ভুল না করি, আপনি আমার টাকা বা চাকরি দেখে আমার কাছে আসতে চাইছেন। আচ্ছা ধরেন আজকে বা আমাদের বিয়ের পর আমার চাকরিটা চলে গেল, তখন কি হবে? আমি তো বেকার, তখন আপনি আমার পাশে থাকবেন? এটা আমার বিশ্বাস হয় না। আরে আমি এত কথা বলছি কেন? কাকে কি বোঝাচ্ছি? যে নিজের শখের পুরুষকে টাকার জন্য ছেড়ে যেতে পারে, সে আমার জীবন সঙ্গিনী হতে পারে না। এটা বলে রিমিকে পাশ কাটিয়ে চলে আসলাম। রিমি তখন চিৎকার করে বলল, রিফাত আমি তোমাকে ভালোবাসি, নিজের চাইতো তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে না পেলে আমি মরেই যাব। রিমির এই কথা শুনে আমি রিমির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, ও
ও মা, তাই বুঝি? হুম, আমি তোমাকে না পেলে মরে যাব। তাহলে নিজের বাসায় গিয়ে মরেন কেমন? এখানে মরলে সমস্যা হবে তাই। এটা বলে আমি আর পিছনে না তাকিয়ে নিজের রুমে চলে আসলাম। যেই মেয়ে নিজের স্বার্থের জন্য রং বদলাতে পারে তাকে কখনো বিশ্বাস করা যায় না। যদি হয় সে বেঈমান, তাহলে তো আরও নয়। এইদিকে রিমি আমার এমন কথা শুনে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। সে ভাবতেও পারেনি আমি তাকে এমন একটা কথা বলতে পারবো। সে বলতে লাগলো, যে ছেলে আমার কণ্ঠ শোনার জন্য প্রতিটা সেকেন্ড অপেক্ষা করত, যে ছেলে আমাকে একটিবার দেখার জন্য ছটফট করত, আজ সেই ছেলে বলে কিনা আমি মরে যেতে। সে আমাকে এতটা ঘৃণা করে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। এদিকে আমি দুপুর পর্যন্ত রুমে বসে ফোন টিপছিলাম। ফোন টেপার শেষে নিচে গেলাম খাবার খেতে। নিচে গিয়ে দেখি রিমি সহ সবাই বসে আছে খাবারের টেবিলে। আমি খাবারের টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগলাম। তখনই ভাইয়া বলে উঠল, রিফাত, এ হচ্ছে রিমি, তোর ভাবির চাচাতো বোন। আর রিমি, এটা হচ্ছে আমার একমাত্র ভাই। ভাইয়ার এমন কথা শুনে দুজন দুজনের দিকে তাকালাম। আমি একটা মুচকি হাসি দিয়ে আবারও খাবার খেতে মন দিলাম। তখনই ভাইয়া আবারও বলে উঠল, রিফাত, তুই যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলতাম। আমি খেতে খেতে বললাম, যা বলার বলে ফেলেন। আজকে তো তোর অফিস নেই, তুই যদি একটু রিমিকে নিয়ে বিকেলে ঘুরে আসতি। ভাইয়া, অফিস তো তোমার নেই, তাহলে তুমি ওনাকে নিয়ে ঘুরে আসতে পারো। তার থেকে বড় কথা, উনি তোমার শালি হয়। চাইলে আমি পারি, কিন্তু তুই নিয়ে গেলে ভালো হয়। দুইজন সমান বয়সের, একে অপরকে ভালো করে চিনতে পারবি, বুঝতেও পারবি। আমার এত চেনা জানা বোঝা লাগবে না। তোমার শালি তুমি ঘুরতে নিয়ে যাওগা। আর তাছাড়া আমি পারবো না। আজকে মিম আসবে, তাকে নিয়ে আসতে স্টেশনে যেতে লাগবে। তাহলে রিমিকেও সাথে নিয়ে যা। দেখ, সে এখন নিজেকে নিজের মতো গুছিয়েছে। ওর ভালো ও এখন বুঝতে শিখেছে, তাই ওর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর এই ব্যাপারে আমাকে কোনো কিছু বলবিও না। তারপর সবাই আর কোনো কিছু না বলে যে যার মতো খেয়ে রুমে চলে গেলাম। আপু, আমি আজ বিকেলে চলে যাব। কেন চলে যাবি? সবে তো আসলি, কিছুদিন থাক, থেকে রিফাতের সাথে কথা বল। না ভাবি, রিফাতের সাথে কথা বলে অপমান ছাড়া কিছু হবে না। অপমান? আজব, তোকে কেন অপমান করতে যাবে? কারণ তোমার দেবর আমার এক্স ছিল। রিমির মুখে এমন কথা শুনে ভাবি অবাক হয়ে বলল, কি এত কিছু হয়েছে? আমি কিছু জানি না? হুম। আচ্ছা, আমাকে সব খুলে বলতো। তারপর রিমি একে একে সব খুলে বলল। এখন বলো আপু, তোমার দেবর কি আমাকে মেনে নেবে? আমার তো মনে হয় না, তাই আমি এখান থেকে চলে গেলে ভালো হবে। আর কয়েকদিন থেকে যা, একটু চেষ্টা করলে মন্দ হয় না। কিছু পেতে হলে কিছু একটু করতে হয়। ভাবির মুখে এমন কথা শুনে রিমি একটু চিন্তা করতে থাকে। রাজি হয়ে গেল। এদিকে আমি ফোন টিপতে লাগলাম। তখনই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রিমি কল দিয়েছে। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ওই গাধা, আমি ওখানে আসতেছি, আমাকে নিতে বাস স্টেশনে আসবি বিকালে। তুই কেন আসছিস গাধে? তোর ঘাড় মটকাতে। তুই ওখানে আসবি না নিতে? আমি আসতেছি নিজের জিনিস নিজে বুঝে নিতে। নিজের জিনিস মানে? এই জন্য তোকে গাধা বলি। তাহলে তুই গাধি? কুত্তা। কুত্তি? কোথা দূর হ। কুত্তি দূর হ। এই, তোকে তো আমি দেখে নেব। আগে আয়, তারপর মন ভরে দেখে নিস। এটা বলে মিম ফোন কেটে দিল। আমি আর কিছু না ভেবে ফোন টিপতে যাব, তখনই খেয়াল করলাম আমার রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখি এটা রিমি। কার সাথে ফোনে কথা বলছো? আমি যার সাথে কথা বলি তাতে আপনার কি? আচ্ছা, তুমি এমনভাবে কথা বলছো কেন? আমার ইচ্ছা। আচ্ছা, আমাকে কি আবার ফিরিয়ে নেওয়া যায় না? সময় কি ফিরিয়ে নেওয়া যায় না, তাই আমিও হারিয়ে যাওয়া জিনিস আর ফিরে পেতে চাই না। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে এমন কেন করছো? আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করাও যায় না। সো এইসব আলতু ফালতু কথা না বললে ভালো হবে। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। কি এমন দরকার এমন মেয়ের সাথে কথা বলার, যে কিনা স্বার্থের পিছনে ঘোরে? আজকে আমার আছে তাই আমার কাছে আসতে চাইছে, আর কালকে যখন আমার কাছে থাকবে না তখন আমাকে লাথি মেরে চলে যাবে। তাই এইসব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিচে চলে গেলাম। আমাকে সালাম দিয়ে বেরিয়ে পড়লাম। আমি এমনি সালাম করি, কোথাও ঘুরতে গেলে আমাকে সালাম দিয়ে বের হই। আমি বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে বের হলাম। উদ্দেশ্য কিছুক্ষণ ঘুরে রিমিকে নিতে যাব। তারপর কিছুক্ষণ ঘুরে বাস স্ট্যান্ডে চলে গেলাম। সেখানে গিয়ে টাইম দেখি এখনো 10 মিনিট বাকি আছে বাস আসতে। তাই একটা দোকান থেকে একটা সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর বাস আসতে তাকে দেখলাম মিম আসতেছে নাকি। হঠাৎ দেখলাম বোরকা পরা একটা মেয়ে বাস থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু খেয়াল করে দেখি এটা তো আমার কুত্তি বউটা, তুক্ষু, মামাতো বোন। আমি তাড়াতাড়ি করে মিমির কাছে গিয়ে বললাম, এই যে ডিম দেন, আমাকে একটা দেন।
এটা বলতে মিম আমার দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। মিম আমার দিকে ঘুরে রাগী কণ্ঠে বলে উঠল। এই নে ব্যাগ দুটো নে। আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে যাব, তখনই মিম আমার চুল ধরতে লাগলো, টানতে টানতে বলতে লাগলো, উত্তর বিলাই হুনামান, আমাকে কোন দিক থেকে তোর ডিম লাগে? মিম লাগছে, ছাড়, ব্যথা পাচ্ছি। আদর করার জন্য তো তোকে ধরিনি না, আমি ডিম তাই না? তোকে আমি 1 মিনিট, তুই 1 মিনিট, তুই সিগারেট খেয়েছিস তাই না? আমার দিকে তাকিয়ে মিম বলল। আমি তো মিমের কথা শুনে অবাক হয়ে আমতা আমতা করে বললাম, কই না না, না তো, আমি এসব ছাইপাশ খাই না, বুঝলি? ও মা, তাই বুঝি? হুম। আমার কথা শুনে মিম আমার চুলগুলো আরো টেনে তার নাকের কাছে নিয়ে এসে বলল, কুত্তা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ কেন আসছে? উড়ে আসছে, বুঝলি, হয়তো উড়ে আসছে। আমার কথা শুনে মিম আমার পিছনে কিল ঘুষি মারতে লাগলো। মিম, একটু বেশি হচ্ছে, সবাই কি হবে যেন দেখছে, মায়ের বাসায় গিয়েও দিতে পারবা। আমার কথা শুনে মিম একটু শান্ত হলো। তারপর মিমকে বাইকে করে বাসায় নিয়ে আসতে লাগলাম। কিন্তু আমি শান্তি মতো বাইকও চালাতে পারছি না এই পাগলের জন্য। একে তো আমাকে জোরে ধরেছে, এতে আবার কুতুকুতু লাগছে। আমার কাঁধে মাথা রেখে নাক ঘষাচ্ছে, মানা করলে আরো বেশি করে করছে। এখন নিজেকে গালি দিতে মন চাচ্ছে, কেন যে এই পাগলটাকে বাইকে নিয়ে আসলাম। এইসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইকটা স্ট্যান্ড করে মিমকে নিয়ে বাসায় কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। আর সাথে সাথে মিম আম্মুকে জোরে ধরে বলল, ফুপি কেমন আছো? ভালো আছি। আর আমার শাশুড়ির আদর পাচ্ছি না তো, তাই শুকিয়ে যাচ্ছি। কিন্তু চিন্তা করো না, এখন শাশুড়ির আদর পাবো আর মোটা হয়ে যাব। আমি তো মিমের কথা শুনে অবাক। মেয়ে বলে কি, এমনিতে আলুর বস্তা, আবার নাকি শুকিয়ে গেছে। মনে বললাম। তখনই মিম বলে উঠল, আম্মু, আমি অনেক ক্লান্ত, আমার রুমে গিয়ে ঘুমাচ্ছি। এটা বলে মিম উপরে যেতে লাগলো। তখনই একটা মেয়েকে দেখে মিম একটু থমকে দাঁড়ালো। থমকে দাঁড়িয়ে আবারও হাঁটতে লাগলো। আমি আর ওখানে না দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে আসতে লাগলাম। আমি রুমের সামনে এসেই থমকে গেলাম। একটা মুহূর্তে লম্বা হয়ে শুয়ে আছে। তখনই আমি রুমে গিয়ে বললাম, ওই কুত্তি, আমার রুমে কি করিস? আমার রুমেটা, আর আমি থাকবো না বললেই হলো। তাহলে আমার রুমটা কেন? আমি কি জানি, যা তো এখান থেকে, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। তুই যাই আমার রুম থেকে, না হলে কিন্তু। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে মিম আমার কাছে এসে আমার কলার ধরে আমার মুখের সামনে তার মুখ নিয়ে আসতে লাগলো। বিশ্বাস করেন, এই মুহূর্তে আমার কপাল থেকে ঘাম টপ টপ করে পড়ছে এবং হাঁটুও কাটছে। বুকের হার্টবিটটা বেড়ে গেছে, কারণ এত কাছে কখনো কোনো মেয়ে আসেনি। আমি তার ভয়ঙ্কর মায়াবী চোখের দিকে তাকিয়ে আছি। একটা ঢোক গিললাম। মিম আমার ভাবনা ভেঙে বলতে লাগলো, গাধার বাচ্চা, আর একটা কথা বললে এমন জায়গায় লাথি মারবো, জীবনে আর বাবা হতে পারবে না। আমি মিমের এমন কথা শুনে আমতা করে বললাম, দেখ মিম, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমার রুম। তোর রুম ছিল, কিন্তু এখন আমার হয়েছে। সো নিজের ভাইলো চাইলে বের হ, আমি রেস্ট নেব। এটা বলে মিম আমার বিছানায় গিয়ে গায়ে এলি দিল। মিম আমার কাছ থেকে যেতে মনে হয় আমার উপর থেকে যেন কোনো একটা পা সরে দাঁড়ালো। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে আম্মুকে ডাক দিলাম, আম্মু, ও আম্মু, আম্মু তুমি কোথায়? আমার ডাক শুনে আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, কিরে, এত গরুর মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? দেখলাম আম্মুর কথা শুনে রিমি মুচকি মুচকি হাসে। আম্মু, আমি কি গরু? তোমার কোন দিক দিয়ে মনে হয় আমি গরু? এই যে এইভাবে হাম্বা হাম্বা করছিস, তাই? এখন বল কি হয়েছে? তোমার ভাইয়ের মেয়ে আমার রুম দখল করে রেখেছে। এখন সে বলে ওটা নাকি ওর রুম। আম্মু, তুমি ওকে আমার রুম থেকে যেতে বলো। আমি কেন যেতে বলবো? তোর রুম, তুই বল। আমার কথা শোনে না। আমি কিছু করতে পারবো না, যা তো এখান থেকে। আমাকে রান্না করতে দে। কতদিন হলো আমার ভাইয়ের মেয়েটাকে নিজের হাতে বানিয়ে কিছু খাওয়াই না। যত সব আদর ভঙ্গিয়া। ভাইয়ের একটা মেয়ে ডাইনি? আমি কেউ না। এটা বলে আমি আমার রুম থেকে বের হয়ে গেলাম। এইদিকে রিমি আমার এমন ব্যবহার থেকে হাসতে হাসতে ভাবিকে বলল, আপু মেয়েটাকে আর ওর সাথে এমন করলো কেন? এইভাবে একটা ছেলের রুম দখল করা কি ঠিক? শুন, মেয়েটা রিফাতের মামাতো বোন, ও এমনি সব সময় রিফাতের পেছনে লেগে থাকে। তবে আমার মনে হচ্ছে মেয়েটা রিফাতকে পছন্দ করে। তাহলে তো চিন্তা করিস না, আমি চেষ্টা করব
তোকে এই বাড়ির বউ করতে। কিন্তু আপু, রিফাত মনে নেবে না তো? সে তোর ওপর অভিমান করে আছে, তোর দায়িত্ব তার অভিমান ভাঙানো, ওটা তুই করবি। রিমি আর কোনো কিছু না বলে চলে গেল। এদিকে আমি রাত 8টা পর্যন্ত আসিফের সাথে আড্ডা দিয়ে বাসা চলে এসে গিয়ে ফ্রেশ হলাম। তারপর রুমে এসে বিছনায় বসতে যাব, কোথা থেকে মিম এসে বলল, ওই মেয়েটাকে, কোন মেয়ে? যেটাই বাড়িতে খুরখুর করে, সেই মেয়ে। ওটা ভাবির বোন। ওর থেকে দূরে থাকবি, তার নজর ভালো না। সেটা তোকে বলতে হবে না। এটা বলে মিম রেগে আমার জামার কলার ধরে বলতে লাগলো, আমার সাথে ভাব দেখাবি না বলে দিলাম। অনেক ভাব দেখিয়েছিস, এখন থেকে আমি যা বলবো তাই শুনবি। কি বলেছি কানে গিয়েছে? ঢুকেছে তো? কান দিয়ে ঢুকছে, বাট আমি তোর কথা কেন শুনবো? আমি কি তোর জামাই লাগি যে তোর কথা শুনবো? এই তো সোনা আসলে কথা বলে দিয়েছে, জামাই লাগে না, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝলা জানো? আমার ঠেকা পড়ছে তোর মতো ডাইনিকে আমার বউ বানাতে। কি বললি কুত্তা? আমি ডাইনি তাই না? দেখ তোর ঘরের ওপর কিভাবে চেপে বসি। এটা বলে আমাকে ধাক্কা দিয়ে বিছনায় ফেলে দিয়ে এক লাফে মিম আমার পেটের উপর চড়ে বসলো। আমি ও মা গো বলতেই একটা চিৎকার দিলাম। ডাইনি আমার মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, চিৎকার দিবি না বলে দিলাম। আমার ছটপটানি দেখে মিম মুখে হাত থেকে সরাতে আমি হাঁফাতে লাগলাম। ওই নাম আমার উপর থেকে। না, তুই বলছিস আমি ডাইনি, তাই নামবো না। ডাইনিরা তো এভাবে মানুষের উপর চেপে বসে, তাই না চন্দ্র? আমার গালে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলছে কথাগুলো। দেখ বোন আমার, কেউ দেখলে অনেক সমস্যা হবে, তাই নাম বলছি। মিম আমার কথা শুনে আমার কলার ধরে বলল, ওই কুত্তা, আমি তোর বোন লাগি না, বউ লাগি। বউ বল, বউ। বউ বললে উপর থেকে উঠবি? না, আর একটা কাজ করতে হবে, তারপর উঠবো। কি কাজ বল, তাড়াতাড়ি বল। আমাকে বউ শোনা বলে আমার কপালে একটা পাপ্পি দিতে হবে। কি? না, আমি পারবো না। তাহলে আমি এখন চিৎকার করব, তারপর কি হবে জানিস? এখন এটা আমার রুম কিন্তু, এখন এটা আমার রুম কিন্তু। এই মেয়েকে আমার মান সম্মান সব খেয়ে ফেলবে মনে হয়। আল্লাহ, আমাকে তুমি কোন চিপে ফেলে দিলা? কি হলো, ডাকবো নাকি? আমি আর ডাকতে দিলাম না। কি মেয়ে রে বাবা! আমি তাড়াতাড়ি মিমের মুখ চেপে ধরে বললাম, আমি রাজি। এটা বলে মিম আমার মুখ ছেড়ে দিয়ে বলল, বউ শোনো, আমার এটা নাও উম্মা। তারপর মিমও আমার কপালে একটা পাপ্পি দিয়ে আমার উপর থেকে উঠে লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। এদিকে আমি তো অবাক হয়ে এই ডাইনির লজ্জা দেখছি। এখন আমি আমার ভবিষ্যৎ দেখছি। কে জানে, ভবিষ্যৎ হলো আমার অন্ধকার। এদিকে মিম কেমনভাবে দৌড়াতে দেখে ভাবির কিছুটা সন্দেহ হচ্ছে। তাই ভাবি আমার রুমের সামনে এসে আস্তে আস্তে করে উকিয়ে দেখছে আমি কেমনভাবে যেন লাজুকভাবে হাসছি। ভাবি এটা দেখে আর বুঝতে বাকি রইল না, তাই ভাবি তাড়াতাড়ি করে ভাইয়ের কাছে গিয়ে বলতে লাগলো, এই শোনো, তোমার মামাতো বোনটা কখন যাবে এখান থেকে? ভাইয়া ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে বলল, হঠাৎ ওর যাওয়া আসার জন্য তোমার এত মাথা ঘামানোর কি আছে? আছে তাই বলছি, তার মতিগতি আমার ভালো ঠেকছে না। দেখছো না সারাক্ষণ রিফাতের পেছন লেগে থাকে, তার রুম দখল করে রেখে ফেলেছে। ওরা মামাতো ভাই বোন, তাদের মধ্যে হালকা ঝগড়া খুনসুটি হবেই, এতে তোমার সমস্যা কোথায়? আছে সমস্যা, তুমি যাবে না তোমার ভাইয়ের সাথে? আমার বোনের বিয়ে দিতে যাচ্ছি, আর দেখো ওই দিকে তোমার বোনটা আমার বোনের হবু জামাইয়ের সাথে লেগে থাকে। আমি কিন্তু কালকে ছোট আব্বুকে আর আম্মু আসতে বলেছি রিমির বিয়ের ব্যাপারে কথা বলতে। দেখো, পাগলামি করিও না। তুমি আমার ভাইকে চিনো না, সে তোমার বোনকে বিয়ে করবে না মানে করবে না। ওটা কালকে দেখা যাবে, আজকে এই ব্যাপারে আব্বুর সাথে কথা বলছি। তুমি যা করার করো, এতে আমি নেই। এটা বলে ভাইয়া কাজ করতে লাগলো। এদিকে কিছুক্ষণ পর খাবার খেতে ডাক দিল। আমি খাবার খেতে চলে গেলাম। আমি গিয়ে মিমের পাশে বসতে রিমি আমার দিকে যেন কেমন করে তাকিয়ে আছে, সেদিকে আর খেয়াল না দিয়ে খাবার খেতে লাগলাম। তখনই মিম বলে উঠল, শ্বশুর আম্মু, কালকে আব্বু আম্মু আসতেছে বিয়ের ব্যাপারে কথা বলতে। মিমের কথা শুনে আমার গলা দিয়ে ভাত আটকে গেল। আমি সাথে সাথে কাশতে লাগলাম। আমাকে পানি দিয়ে বললো, আর আস্তে আস্তে খাবা তো। এদিকে আমি পানি খেয়ে সবার দিকে তাকিয়ে দেখি ভাইয়া ভাবি রিমি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তখনই আমু বলে উঠল, কি বলিস, ভাইয়া ভাবি আসছে আর আমাকে কিছু বলেনি? আমি বলতে মানা করেছি। তখন ভাইয়া বলে উঠল, আম্মু, কিসের বিয়ে? কার বিয়ে? কেন, মিম আর রিফাতের? আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল মিমের সাথে রিফাতের বিয়ে দেব, আর ভাইয়া ভাবি আর মিমও রাজি। তা রিফাত কি রাজি?
রিফাত আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করবে সেটা আগে বলে দিয়েছে। কি বলিস রিফাত? আমি কি বলবো বুঝতে পারছি না, তাই মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। এদিকে ভাবি এইসব কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, আর রিমি হঠাৎ করে খাবার না খেয়ে চলে যেতে লাগলো। ভাইয়া, আপুটার কি হলো, হঠাৎ চলে গেল যে? আমি জানি না। এদিকে আমি মিমকে খোঁজা দিয়ে বললাম, আচ্ছা তোর লজ্জা শরম নাই? এইভাবে সবার সামনে কেউ কি বিয়ের কথা বলে? চুপচাপ খেতে থাক, না হলে সবার সামনে জড়িয়ে ধরে দেবো, কারণ অর্ধেক লাইসেন্স পেয়ে গেছি আমি। কুত্তিটার কথা শুনে আমি আর কোনো কিছু না বলে চুপচাপ খেয়ে ছাদে চলে গেলাম। ছাদে যেতে যে আমার সাথে এমনটা হবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি ছাদে গিয়ে পকেট থেকে সিগারেট বের করে যখনই ধরাতে যাব, তখনই কেউ একজন আমাকে পিছন থেকে জোরে ধরে ফোবাতে লাগলো। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ছাদে ভুট্টু তো আবার আমাকে চেপে ধরে নাকি, না পরে বুঝলাম এটা একটা মেয়ে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতেই ওপাশ থেকে কান্না কণ্ঠে বলে উঠল, প্লিজ তুমি এমনটা করো না, তোমার পাশে অন্য কাউকে মানতে পারবো না। আমি মেয়েটার কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা রিমি। আমি রিমিকে ছাড়িয়ে আমার সামনে এসে বললাম, দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, আমি আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে মেনে নিতে পারবো না। কেন মেনে নিতে পারবে না? তুমি চাইলে সব সম্ভব। চাইলে সম্ভব আপনাকে মেনে নিতে, কিন্তু মেনে নেব না, কারণ আমি আপনার মতো স্বার্থপর না আর বেইমান না। আমি পারবো না ওই মেয়েটাকে ঠকাতে, যে মেয়ে আমাকে আমি আমার ভালোবাসার আগে থেকে ভালোবাসে। আমি পারবো না ওই মেয়েটাকে ঠকাতে, যে মেয়ে আমার দুঃখের সময় পাশে ছিল। আর যখন আমাকে আপনি বেকার বলে দূরে ঠেলিয়ে অন্য ছেলের হাত ধরেছেন, তখন সেই মেয়ে আমাকে বেকার বলেও দূর থেকে আমার হাত ধরে বলে, তুমি পারবে রিফাত, আমি তোমার পাশে আছি। বিশ্বাস করেন, সেই মেয়েটাকে আমি ঠকাতে কোনো মতেই পারবো না, কারণ এই যুগে সেই মেয়ের মতো কোনো মেয়ে হয় না। তার প্রতি বিশ্বাস রাখা যায়, যে আমি যদি কখনো পথে বসে যাই তখনও সে আমার হাত ছাড়বে না। আর আমি আমার জীবনে তাকে ভালোবাসবো আর ভালোবাসি। এতক্ষণে রিমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, আর তখনই বলল, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে চাই, আমি যে তোমার প্রতি আসক্ত, আমার কোলে মাথা রেখে যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলোর কি হবে রিফাত? আমি কি তোমার ছিলাম না? হয়তো আপনি আমার ছিলেন না, আমি আপনাকে হারাইনি, হারিয়েছেন আপনি আমাকে। দুজনে স্বপ্ন দেখেছিলাম, আমি দেখেছিলাম সত্যি করার জন্য, কিন্তু আপনি মুখে বলেছেন মনে রাখার জন্য। ছেড়ে যাওয়া আর ফেলে আসা অতীত কখনো পেরিয়ে আনা হয় না। ভালো তো সবাই বাসে, কিন্তু মায়া তো একজনের উপর কাজ করে, ইচ্ছে না করলেও ছেড়ে যেতে হয়। আপনাকে চাইলে মেনে নিতে পারি, কিন্তু মেনে নেব না, কারণ আপনার উপর যে বিশ্বাসটা ছিল সেটা আমার উঠে গেছে। যে মেয়ে দুঃখের সময় পাশে থাকে না, না সে সুখের সময় পাশে থাকার যোগ্যতা রাখে, না সে আমার ভালোবাসার যোগ্য নয়। স্বপ্ন দেখাটা ভুল নয়, মায়ায় পড়াটাও ভুল নয়। ভুল তো তখনই হয় যখন ভুল মানুষের মায়ায় পড়ে, আর সেই ভুলই আমি একবার করেছি বলে বারবার করব না। যেখানে আপনি আমার কখনো ছিলেন না, সেখানে আপনাকে কাছে টানাটা বোকামি ছাড়া কিছুই না। এই মুহূর্তে আপনি আমার কেউ না, জাস্ট ভাবির বোন, ভাই আর শালি, আর আমার বেয়ার লাগেন, তাছাড়া বড় কিছু না। তাহলে কি সত্যিই তুমি আমাকে ভালোবাসো না? আমি কি তোমার না? না, আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনি আমার কখনো ছিলেন, আর না হবেন। তারপরেও আপনার সাথে যতটুকু সম্পর্ক রয়েছে সেটা না হয় আমার জীবনের একটা শিক্ষা, সেটা হলো জীবনের সঠিক মানুষের মূল্য দিতে শেখা। এই কথাগুলো বলা শেষ করতেই যেন মনটা আমার অজানা হালকা অনুভব করছিলাম। আমার কাছে মনে হয় 1000 বছরের বুকের উপর চাপা থাকা পাথরগুলো আজ কলেজ থেকে সরে গিয়েছে। একসময় যার জন্য কান্না করে বালিশ ভেজাতাম, যাকে পাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত পাগলের মতো ছটপট করতাম, আজ তাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিতে পারলাম। কেন জানি না কষ্ট হচ্ছে না, আমার আরো মনটা না হালকা হচ্ছে। আমি যার কাছ থেকে মানসিক শান্তি পেতাম, আজ মনে হচ্ছে সে দূরে থাকলে মানসিক শান্তি পাওয়া যায়। যেখানে বিশ্বাস নেই সেখানে না ভালোবাসা থাকে না মায়া। আমি যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি, যার প্রতি আমি আসক্ত, তার উপর থেকে যদি বিশ্বাস উঠে যায়, তখন আপনারা সেই ভালোবাসায় সেই মায়ায় সবকিছুই বিরক্ত হয়ে যাবে, তাকে সহ্য হবে না, সবকিছুর উপর বিশ্বাস উঠে যাবে। যে যাই হোক, কখনো মানুষকে বিশ্বাস নিয়ে খেলা করিয়েন না। যাই হোক, ছোট মানুষ হয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। এখন গল্পে ফেরা যাক।
আমি রিমিকে কথাগুলো বলে যখনই ছাদ থেকে নামার জন্য দরজায় পার হব, তখনই আমার সামনে রিমি এসে পড়ে গেল। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখগুলো রক্তবর্ণ করেছে। তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে অনেক রাগ করেছে। আমি কিছু বলতে যাব তার আগে মিমি আমার জামার কলার ধরে থাপ্পড় দিয়ে হাতটা শক্ত করে ধরে নিচে নিয়ে নামাতে লাগলো। আমি মিমির এমন আচরণ দেখে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। মনে হয় বাজে চিন্তা ঘুরতে লাগলো। মনে হচ্ছে এই মিম আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে মনে হয় ভুল বুঝবে। এখন মিমির এমন রাগ দেখে কিছু বলার সাহস পাচ্ছি না। আমি একদিনে মিমির রাগে মুখের দিকে তাকিয়ে আছি, নানান চিন্তা করছি। হঠাৎ মিমি আমাকে ধাক্কা দিয়ে আমার ভাবনা থেকে পেরিয়ে এলাম আর দেখতে পেলাম এটা আমার রুম। আমি দেখি মিম রুমের দরজা বন্ধ করে আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, ও ওই মেমে আমার কি হয়? তোর কি হয়? বর্তমান বলবো না অতীত বলবো? আমার এই কথা বলতে মিমি আমার কলারটা আরো শক্ত করে চেপে ধরে বলল, কুত্তা, যা বলবি সত্যি বল, মিথ্যা বলকে কালকে তোর জানাজা। ভয়ে ভয়ে বললাম, সে তো আমার এক্স, বর্তমান তাকে চিনি না, তবে এতটুকু জানি সে আমার কি? ভাইয়ের শালী। তার মানে ওই রেমিকার লাগেনি যে তোকে কষ্ট দিয়েছে সেই মেয়ে? এটা বলতে মেম বলে উঠলো, ওই কুত্তিকে তো আমি ছাড়বো না। ওর যত বড় সাহস আমার পরিবারকে কষ্ট দেয়, ওকে তো আমি। এটা বলে মিম আমাকে ছেড়ে যখনই দরজার দিকে যাবে তখন আমি তার হাত ধরে বললাম, আরে আরে কি করছো, বাদ দাও, আমি সব ভুলে গেছি। তাহলে তুই কুত্তের সাথে তুই ছাদে কি করছিলি? নিশ্চিত পুতু পুতু করছিলি, তাই না? আরে ধুর, নিজের হবু বউ থাকতে অন্য মেয়ের সাথে কেন লুতুপুতু করব? আমি যা কিছু করব আমার ডাইনি হবু বউয়ের সাথেই করব। উনি তো লাগবেই, কারণ তোমার তো এক্স আছে। আরে বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলছি না। তুই মিথ্যা বলছিস, আমি সব শুনেছি। তাহলে আবার আমাকে জিজ্ঞাসা করছে কেন? কারণ ওই মেয়েকে আমার সুবিধার মনে হচ্ছে না। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি কিছু করে ওই মেয়ে, আগে তোকে তারপর ওই মেয়েকে দেখে নেব। আরে এত মাথা গরম করিও না তো, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এটা বলে আমি যখনই রুম থেকে বেরোতে যাব তখনই মিম আমাকে পিছন থেকে এসে ধরে বলল, কোথায় যাচ্ছিস? কেন, ঘুমাতে? নাকি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করতে? ওরে আল্লাহ রে, এটা আমার কপালে কি দিলাম? আর এখানে তুমি থাকবা, আমি অন্য রুমে যাচ্ছি। তুই এখানে থাক, আমি অন্য রুমে যাচ্ছি। তোর কোনো বিশ্বাস নেই, এক্সকে দেখে পূর্ণ প্রেম জাগতে পারে। এটা বলে মিম রুম থেকে বের হয়ে বাইরের থেকে দরজা বন্ধ করে চলে গেল। আমি তার কাণ্ড দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, পাগলি একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসে, এমনটা করতে পারে, এই মিমকে না দেখলে বুঝতে পারতাম না। এইসব কিছু না ভেবে বিছানায় গা এলে দিতে আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মিম। আমি ফোনটা তুললে বলল, ওই তোকে বলতে ভুলেই গেছি, আমি বাইরে থেকে দরজা বন্ধ করেছি, তুই ভিতর থেকে লক কর। তুমি বাইরে থেকে করছো না? আমি ভিতর থেকে না করলেও চলবে। তোকে যেটা বলছি ওটা করবি নাকি আমি আসুম? আচ্ছা লক করছি। তারপরে ইচ্ছে না করার পরে লক করে আবার বিছানায় আসলাম। এই তো শুনে গুড বয়, এখন ঘুমিয়ে পড়ো, কাল দেখা হবে। এটা বলে ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সকালবেলা দরজা ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। ঘুম চোখে দরজা খুলে দিতে কেউ আমাকে বলে উঠলো, কি রে, তুই এখানে কেন? আমি চোখ কষলাতে বললাম, আজব, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? এসব বলে সামনের দিকে তাকিয়ে দেখি আম্মু। আমার এমন কথা শুনে আম্মু রেগে আমার দিকে তাকিয়ে রুমের ভিতরে ঢুকে বলল, মিম কোথায়? তোর রুমেতে মিম থাকার কথা, সত্যি করে বল মিম কোথায়? আরে আম্মু, কাল রাতে মিম গেস্ট রুমে চলে গিয়ে আমাকে আমার রুমে ঘুমাতে বলল আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। আমার কথা শুনে আম্মু আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। রুম থেকে বের হয়ে গেস্ট রুমের দিকে যেতে লাগলাম। আমি আম্মুর পিছন যেতে লাগলাম। আম্মু গেস্ট রুমে গিয়ে দেখে মিম মরার মতো ঘুমাচ্ছে। আম্মু আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাস স্টেশনে যা, তোর মামি আসতেছে, তোর মামি আসতেছে। আব্বুকে পাঠাও, আমার অফিস আছে না। তোর আজ অফিস যাওয়া লাগবে না, যেটা বলছি সেটা কর। আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে বাস স্ট্যান্ডে ওইদিকে বের হলাম। কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। দেখি মামি দাঁড়িয়ে আছে। মামির কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম মামি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। মামা চলো বাসায় এখন যাওয়া যাক, এখানে দাঁড়িয়ে না থেকে। তারপর একটা ট্যাক্সিতে মামিকে তুলে দিয়ে আমি তাদের পিছন চলে আসতে লাগলাম।
কিছুক্ষণ পর বাসায় আসতে তাদের ব্যাগগুলো নিয়ে বাসায় নিয়ে আসলাম। আর মামা মামি আব্বু আম্মুর সাথে নানান ধরনের আড্ডা দিতে লাগলো। দুপুরে সবাই মিলে আড্ডা হাসি ঠাট্টা করার শেষে খাবার শেষ করে আমি আমার রুমে গিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম। কারণ অফিসে যেহেতু যাব না, সেহেতু এখানে বসে কাজগুলো করতে হবে। কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে গেলাম। বিকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে বললাম, কি হয়েছে আম্মু, এত ডাকছো কেন? আম্মু বলল, এই নে পাঞ্জাবিটা পরেই রেডি হয়ে থাক, আর তোর বন্ধুদের দাওয়াত দে, এখন আসতে বল। আমি আম্মুর কথা শুনে হাঁ করে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু কি বলছো, কি কিছু বুঝতে পারছি না। তোর এত কিছু বুঝতে হবে না, তোর আজকে বিয়ে, এটা বুঝলেই হবে। এটা বলে আম্মু চলে গেল। এদিকে আমি তো আম্মুর কথা শুনে পুরো বোকা বনে গেলাম। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে আসিফকে কল করে বাসায় আসতে বলে ফ্রেশ হতে চলে গেলাম। রুমে এসে রেডি হতে আসিফ চলে এলো। আসিফ এসে বলল, মামা এসব কিছু বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না হঠাৎ আম্মু বিয়ের কথা বললো কেন আমায়। তা কার সাথে? মিমের সাথে। ও, তাহলে তো ভালোই। তারপর দুজন মিলে আড্ডা দিতে লাগলাম। এমন সময় ভাবি এসে বলল, কাজী চলে এসেছে, নিচে যেতে বলেছে। আমি আর আসিফ দেরি না করে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি মিম ইয়া বড় একটা ঘন্টা দিয়ে বসে আছে, আর রিমিও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে মিমের পাশে গিয়ে বসে পড়লাম। এখন বুঝি মিমি নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে কেমনটা লাগে, যেমনটা ওই দিন আমার লেগেছিল। তারপরে সবকিছু নিয়ম মেনে আমাদের বিয়েটা হয়ে গেল। এখন আমি আমার বন্ধুদের নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি, কালকে ছিলাম সিঙ্গেল আর আজকে হয়ে গেলাম বিবাহিত। ভাবতেই অবাক লাগে। আর এসব ভাবতে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। রাত 10টা পর্যন্ত দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিলাম। এখন রওনা হলাম নিজের রুমের দিকে। নিজের রুমের দিকে হাঁটতেই যাচ্ছি, ততই বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। এক পা দু পা করে কাছাকাছি চলে এলাম। আমার এমনটা হচ্ছে কেন নিজেও জানি না। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আসিফ বলে উঠলো, কি রে মামা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মামা ভয় লাগছে রে, পুরো শরীর কাঁপছে। তোর ভয়ের গুষ্টি মারি। এটা বলে আসিফ আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে দিল। আমি রুমের ভিতরে ঢুকে দেখতে পেলাম রুমটা খুব সুন্দরভাবে সাজানো। তার থেকে সুন্দরভাবে একটা ফুল বসে আছে। আমার সেই দিকে বেশি নজর যাচ্ছে। ফুলটা মানে মিম আমার আশা টের পেয়ে ঝট করে নেমে আমাকে সালাম করতে গিয়ে আমি তো তাকে বললাম, এই আমার পা ধরে সালাম করতে হবে না, বুকে এসো, মুখ দিয়ে সালাম করতে হবে। এটা বলে মিমকে আমি বুকে জড়ে নিলাম। মিম আমাকে জড়ে ধরে হঠাৎ কান্না করে দিল। আমি তার কান্নার আগামাগা কিছু বুঝতে পারলাম না। তাকে বুক থেকে ছেড়ে থুতনিতে হাত রেখে বললাম, তারপর চোখের জল মুছে দিয়ে বললাম, এই পাগলি কান্না করছো কেন? বিশ্বাস করো রিফাত, আমি তোমাকে অনেক ভালোবাসি। যখন থেকে ভালোবাসা বুঝতে শুরু করি তখন থেকে তোমাকে ভালোবাসি। যখন শুনলাম তোমার অন্য মেয়ের সাথে রিলেশন আছে, তখন ইচ্ছে করছিল জীবন দিয়ে দিতে, কিন্তু মা বাবা আর নিজের ভালোবাসার মুখের দিকে তাকিয়ে আর জীবন দিতে পারিনি। আমি কখনো ভাবতে পারিনি তুমি কখনো আমার হবে। আমি মিমকে আবারও আমার বুকে টেনে নিয়ে বললাম, কখনো হারার আগে হার মানবে না। তোমার ভালোবাসায় আমাকে তোমার করে পেয়েছে, বুঝলাম। আজ তুমি যদি মরে যেতে তাহলে আমাকে কে সাহস দিত, কে আমাকে দূর থেকে পাশে থাকার অনুভূতি জাগাতো? আজ তুমি আছো বলে আমি আছি। সো এরপর থেকে এমন আলতু ফালতু কথা চিন্তা মাথায় রাখবে না, নয়তো তোমার খবর করে ছাড়বো। এমন কিছু করব না যদি তুমি আমার পাশে থাকো। এই দেহে মরণ ছাড়া কখনো তোমার হাত ছাড়বো না। এটা বলে মিমকে আরো শক্ত করে জড়ে ধরলাম। তারপর বললাম, আচ্ছা এত তাড়াতাড়ি বিয়ে কেন দিল আব্বু আম্মু? চাইলাম তোমার সাথে কিছুদিন প্রেম করব, কিন্তু তার হলো না। প্রেম এখন করবা, এখন না, সারা জীবন প্রেম করিও, কেমন? তাছাড়া বিয়ে আব্বু আম্মু আজকে দিতে চাইনি, আমি আজকেই করেছি তোমাকে। কেন? তোমাকে একবার হারিয়ে পেরেছি, আর হারাতে চাই না আমি। আমার কেন জানি ওই রিমির হাব ভাব ভালো লাগেনি, তাই আজকে বিয়ে করে ফেলেছি। প্রেম পীড়িত সব এখন করিও, সমস্যা নেই। তারপর আমি তোমাকে হারাতে চাই না, বুঝলে? বুঝলাম আমার পাগলি বউ। এখন চলো অজু করে 2 রাকাত নামাজ পড়ে নেই, কেমন? চলো। তারপর দুজনে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আদায় করে আমাদের সামনের জীবনের জন্য দোয়া করলাম। হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে,
আমাদের বাসরাত, আই মিন বিড়াল মারা কি হইলো? তো ভিউয়ার্স, আমরা সামনের গল্পে বিড়াল অবশ্যই মারবো। হ্যাঁ, আপনাদের সেখানে থাকতে হবে কিন্তু। আসসালামু আলাইকুম। সমাপ্ত।